হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন এমিরেটস। তো তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো তারা অবশ্যই জানবে বিজনেস স্টাডিজ নামে একটা বই আছে তোমাদের, যেখানে তোমাদের থিওরি কিছু পড়া তোমাদের থাকে, তাই তো? বিজনেস স্টাডিজ। তো বিজনেস স্টাডিজের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেইটা আজ আমি তোমাদের করাতে চলেছি। যে ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটার নাম কি? নেচার অ্যান্ড পারপাস অফ বিজনেস, মানে কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য। বুঝতে পারলে? কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য, এই চ্যাপ্টারটা আমি তোমাদের করাবো। এই চ্যাপ্টারটা থেকে কত নাম্বার আসতে পারে? না না এই চ্যাপ্টারটা থেকে তোমাদের দুটো কোশ্চেন আসবে 1 নাম্বারে এবং একটা কোশ্চেন আসবে 4 নাম্বারে। তাহলে ওয়েটেজ হিসাবে আমাদের এই চ্যাপ্টারটা থেকে কত নাম্বার আসতে পারে? 6। সুতরাং দুটো আমাদের শর্ট টাইপ কোশ্চেন থাকবে আর একটা হচ্ছে বড় কোশ্চেন আমাদের থাকবে, তাই তো? তো চলো শুরু করা যাক এই চ্যাপ্টারটা। প্রথম যে চ্যাপ্টারটা আছে কারবারের প্রকৃতি ও উদ্দেশ্য। এই যে কারবার, বিজনেস, এই বিজনেসের উত্থানটা কিভাবে বা উৎপত্তিটা কিভাবে সেইটা আমাদের আজকের একটু জানতে হবে। মানুষ আগে বনে জঙ্গলে বাস করতো, সবাই আমরা জানি, তাই তো? পরবর্তীকালে কি হলো না, তারা পশু শিকার করলো, গুহাতে ভালোভাবে বাস করে একটা সমাজ ব্যবস্থা তৈরি করলো। সমাজ ব্যবস্থা যখন তৈরি করলো, মানুষরা যখন একটা গ্রাম তৈরি করলো, ক্রিয়েট করলো, তখন কি হলো না, মানুষের যে চাহিদা সেটা কিনা বৃদ্ধি পেতে থাকলো, চাহিদা বাড়তে থাকলো, ডিমান্ড যেটা আছে সেটা বাড়তে থাকলো। তো এই যে ডিমান্ড বাড়ার ফলে তাহলে সেই ডিমান্ডটা পূরণ করার জন্য একটা মানুষ দরকার, তাই কি না? সেই ডিমান্ডটা পূরণ করার জন্য একটা মানুষ দরকার, তাই তো? তাহলে পুরানো যুগে যখন মানুষ কিছু ডিমান্ড করত, তখন সেই ডিমান্ডটা পূরণ করার জন্য অন্য আর একটা মানুষ তাদের সহযোগিতা করত। এক্সাম্পল সাথে বোঝায়, ধরো সাপোজ আমার এই জমিটা লাগবে, একটা জমি আছে, সেই জমিটা লাগবে, সেই জমির মালিক অন্য একজনকে। তাকে গিয়ে আমি বললাম যে জমির মালিক দাদা আমার এই জমিটা লাগবে। জমির মালিক কি বললো, ঠিক আছে আমি তোমাকে এই জমিটা দিতে পারি, তার পরিবর্তে আমাকে এত পরিমাণ সোনা। কারণ তখন আমাদের মুদ্রার ব্যবহার ছিল না, তাই তো? আমরা যে এখন টাকা বা নোট ব্যবহার করি সেগুলো তখন প্রচলিত ছিল না। তখন কি চলতো না, একটা জিনিসের পরিবর্তে আর একটা জিনিস, যেটাকে আমরা ইতিহাসে বলি কি বিনিময় প্রথা, যাকে বাটার সিস্টেম বলে। ওকে, তো এরকমভাবে বিনিময় প্রথা চলতে থাকলো এবং বাটার সিস্টেম চলতে থাকলো। সেইভাবে মানুষরা একে অপরের চাহিদা মেটাতে থাকলো। কিন্তু সমস্যা কি হলো, যে মানুষের যথাযথ যে মান আর কি, যে একটা জিনিসের এত পরিমাণ দাম হতে পারে, সেই অনুযায়ী তারা সিস্টেমটাকে চালাতে পারলো না। বুঝতে পারলে? সে বিনিময় প্রথাটা সেই জন্য বেশিক্ষণ চললো না। ঠিক আছে, আমি যদি বলি যে ওই জমিটা আমার লাগবে, তার বদলে আমার একটা ভেড়া আপনি নিয়ে নেন, সেটা কি কখনো সঠিক নয়? অবশ্যই নয়। একটা ভেড়ার সাথে একটা জমির দাম এরকম নির্ভর হতে পারে না, বা একটা সোনার সাথে একটা ছাগলের দাম এটা কখনো হতে পারে না। সেই জন্য এই বাটার সিস্টেমটা বেশি দিন আমাদের চললো না সমাজে। তার বদলে কি আসলো, মুদ্রা আসলো, নোট আসলো। তো কিভাবে নোট মুদ্রা এসে এটা আমাদের টপিক নয়। আমাদের টপিকটা হচ্ছে তাহলে মানুষের কিন্তু চাহিদা পূরণ আমাদের হতে থাকলো সেই পুরনো যুগ থেকেই। তখন থেকেই আমাদের কিনা কারবার বা বিজনেসের এই যে টার্মটা, যে ব্যবস্থাটা, সেইটা আমাদের কিনা শুরু। বুঝতে পারলে? তো এইভাবে যুগে যুগে কালে কালে পরিবর্তন হতে থাকলো, পরিবর্তন হয়ে কিনা একটা বিজনেসের রূপ আমাদের ধারণ হলো। এবার আসছি পড়াতে। কি বলেছে প্রথমে, কি ভূমিকা, ইন্ট্রোডাকশন। কি বলেছে দেখো, আদিম যুগে মানুষের চাহিদা ছিল খুবই সীমিত, বেশি পরিমাণ ডিমান্ড ছিল না আদিম যুগে। তখন মানুষের কি না, পেট ভরানোর জন্য শিকার করা আর কি একটা বাসস্থান, মানে গাছের নিচে থাকা, সেটাই। কিন্তু পরবর্তীকালে তারা স্থায়ীভাবে বসবাস শুরু করলো, তাদের চাহিদা বৃদ্ধি পেল। তখন তারা নিজ নিজ কর্ম প্রচেষ্টার মাধ্যমে চাহিদা পূরণ করা সম্ভব হলো না। ঠিক আছে, সব কিছু ডিমান্ড আমরা পূরণ করতে পারি না। আমার গাড়ি লাগবে, তাহলে কি আমি গাড়ি ম্যানুফ্যাকচার করতে বসবো? অবশ্যই নয়। আমার পেন লাগবে, আমি কি বসে পড়বো? এরকম নয়। আমাদের বিভিন্ন জিনিস লাগলে আমরা বিভিন্ন দোকানের কাছে যাই,
সেই জন্যই বলেছে যে তখন তারা নিজ নিজ কর্মপ্রচেষ্টার মাধ্যমে চাহিদা পূরণ করা সম্ভব হলো না, সব কিছু নিজের আয়ত্তে রাখা সম্ভব নয়, একে অন্যের উপর কিছুটা নির্ভরশীল হয়ে পড়লো। বুঝতে পারলে? আমরা যেমন প্রত্যেক দিন আমাদের কি না ভাত খেতে হয়, তো আমাদের ডিপেন্ড হতে হয় কার উপর না, চাল যে ব্যবসায়ী আছে ওনার উপর। তো একে অপরের উপর এরকমভাবে বিভিন্ন রকমভাবে ডিপেন্ড হওয়া শুরু করলো পুরানো যুগে, যখন সেখানে বিনিময় প্রথা চালু হতে ছিল আর কি। এই নির্ভরশীলতা থেকে শুরু হলো বিনিময় প্রথা মানে বাটার সিস্টেম শুরু করলো। আর এই বিনিময়ের ফলেই উৎপত্তি হলো কারবারে। বিনিময় হচ্ছে মানে কি না কারবারে। এখন আমরা বিনিময়টা কিনা বিজনেসটা কি হচ্ছে না, কোনো মাল নিচ্ছি তার বদলে টাকা দিচ্ছি, কিন্তু তখন কোনো মাল নিলে তার বদলে কোনো একটা গুডস তোমাকে দিতে হতো, কোনো গুডস নিলে তার পরিবর্তে গুডস দিতে হতো। এখন গুডস নিলে তার পরিবর্তে মানি দিতে হয়, কিন্তু টার্মটা তো একই। তখনও সেটা বিজনেস ছিল, এখনও এটা বিজনেস। ঠিক আছে? অধ্যাপক জে বোসার্ড ও জে ডিউহার্স বলেছিলেন, ইতিহাসের গোধূলি লগ্নের রাষ্ট্রের সৃষ্টি হওয়ার আগেই কারবার তার কাজের এক বিরাট অংশ সম্পাদন করে রেখেছিল। তখন বিভিন্ন রাষ্ট্র যখন পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত, কারবার তখন প্রতিটি মানুষকেই এক সূত্রে বাঁধার রাস্তা খুঁজেছিল। ঠিক আছে? যুদ্ধে যেটা বলেছে আর কি, যে কারবার আমাদের দেখবে, আমাদের যেমন লোকাল বিজনেস আছে, যেমনি ডোমেস্টিক বিজনেস আছে, তেমনি ইন্টারন্যাশনাল বিজনেসও আছে। ইন্ডিয়া থেকে কিছু গুডস বাইরে এক্সপোর্ট হয়, বিদেশ থেকে কিছু গুডস ইন্ডিয়াতে ইম্পোর্ট হয়। তো এরকম তোমরা জানো হয়তো নিশ্চয়ই। তো এইটা বলেছে আর কি, যে বিভিন্ন রাষ্ট্র যখন পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত, কারবার তখন প্রতিটি মানুষকে এক সূত্রে বাঁধার রাস্তা খুঁজছিল। একই সূত্রে মানে কারবার না একটা মানুষের সাথে না পরিচয় হলে বা সম্পর্ক না হলে তার সাথে তো আমরা ব্যবসা করি না, সেটাই বলেছে। শুধু তাই নয়, পরস্পরের মধ্যে দ্রব্য ও চিন্তাধারা বিনিময়ের সূত্র প্রতিষ্ঠা করেছিল। মরুভূমির বুকে পথপ্রদর্শক হিসেবে অন্ধকার সমাজে শিক্ষা ও সংস্কৃতির উজ্জ্বল মশাল হাতে এবং শান্তির দূত রূপে কারবার এগিয়ে এসেছিল। ঠিক আছে? ওনাদের মত অনুযায়ী ওনারা প্রকাশ করেছে। তাহলে অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশনটা তোমরা বুঝতে পেরেছো, ভূমিকাটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আসছে কারবারের ধারণা, কনসেপ্ট অফ বিজনেস। ইংরেজি বিজনেস শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে কারবার। বিজনেসের বাংলা তাহলে প্রতিশব্দ কি না, কারবার। এমসিকিউ এ আসতে পারে। ঠিক আছে? তোমরা আন্ডারলাইন করে নিতে পারো, বা যদি তোমরা মনে করো যে আমি প্রশ্ন লিখব, তাহলে কি লিখতে পারো, যে বিজনেস শব্দটির বাংলা প্রতিশব্দ কি না। আনসার হচ্ছে বিজনেস শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে কারবার। ওকে, এবার আসছে বিজনেস শব্দটির আবিধানিক অর্থ হলো, মানে লেক্সিক্যাল মিনিং যেটাকে বলে, সেটা হলো কিনা কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকার অবস্থা। স্টেট অফ বিং বিজি উইথ এনিথিং, মানে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকার অবস্থা। দাদা, আমি খেলছি, আমি ঘুরছি, বা আমি পড়াশুনো করছি, সেটা কি আমরা বিজনেস বলতে পারি? কারণ এই মানেটা তো তাই দাঁড়ায় যে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকার অবস্থা, সেটাকেই আমরা বিজনেস বলছি আবিধানিক অর্থে, লেক্সিক্যাল মিনিংয়ে। কিন্তু এখানে কি বলেছে দেখো, পরের লাইনগুলো আমি পড়ছি, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই অর্থে বিচার করলে খাওয়া দাওয়া, খেলাধুলো, গান বাজনা প্রভৃতি সব কিছুকেই কারবার বলা যেতে পারে। কিন্তু কারবারের একটি সুনির্দিষ্ট অর্থ আছে, বিজনেসের একটা সুনির্দিষ্ট অর্থ আছে। আবিধানিক অর্থ যে স্টেট অফ বিং বিজি উইথ এনিথিং, যে মানে কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকা অবস্থা, সেটা কিন্তু নয়। এর একটা নির্দিষ্ট একটা সংজ্ঞা আছে। কি না, কারবার হলো এমন একটি অর্থনৈতিক কাজ। অর্থনৈতিক মানে কি না, যে যার সাথে মানির একটা রিলেটেড ব্যাপার আছে, তাই তো? অর্থনৈতিক কাজ যার মধ্যে অনিশ্চয়তা, মানে কোনো নিশ্চয়তা নেই। আমি এটাকে বলতে পারি না যে আমার একদম নিশ্চিত, বা ঝুঁকি আছে, যা থেকে মানুষ মুনাফা অর্জন করতে পারে। ঠিক আছে? তাহলে যে এমন একটি অর্থনৈতিক কাজ, বিজনেসটা হচ্ছে এমন একটি অর্থনৈতিক কাজ যার মধ্যে অনিশ্চয়তা আছে, মানে বিজনেসটা থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং কিনা রিস্ক আছে। ঠিক আছে? যে আমার বিজনেসটা লোকসানে যেতে পারে, বা প্রফিট যেতে পারে, বা বন্ধ হয়ে যেতে পারে, এরকম কিছু রিস্ক আছে। আর কি না,
যা থেকে যেই কর্মটা যে ধরো আমরা বিজনেস করছি কিসের জন্য, মেন আমাদের অবজেক্টিভ কি, মুনাফা অর্জন করা, প্রফিট আর্ন করা, সেটাই বলেছে যে যা থেকে মানুষ মুনাফা অর্জন করতে পারে। ব্যাপক অর্থে কারবার বলতে বোঝায় অভাব মোচনের জন্য পণ্য সামগ্রী বা সেবা বিনিময়ের সাহায্যে ইউটিলিটি মানে উপযোগ সৃষ্টি করা এবং মুনাফা অর্জন করা। বুঝতে পেরেছ? তো এখানে কি বলেছে না যে আমার চাল লাগবে, তাহলে আমার অভাবটা কি হলো, আমার ডিমান্ডটা কি হলো, রাইস। ঠিক আছে, সেটা আমি কার কাছ থেকে কিনতে যাব, সেই সেবাটা আমাকে প্রদান করবে কি রাইস শপের যে মালিক আছে তিনি আমাদের করবে, তাই তো? তিনি আমাদের কি করবে না যে সেই অভাবটাকে ডিমান্ডটাকে সাপ্লাই করবে, সেটা একটা ইউটিলিটি ক্রিয়েট করে কি করছে না সাপ্লাই দিচ্ছে, তাই তো? এটাই হচ্ছে বিজনেস। এবং এর থেকে সেই রাইস শপের যে মালিক আছে সে কি করছে না প্রফিট আর্ন করছে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি না বিজনেস বলতে পারি। কারবার শব্দটি সৃষ্টি হয়েছে ফরাসি শব্দ কারোবার থেকে, আন্ডারলাইন করতে পারো যে কারোবার শব্দটি সৃষ্টি হয়েছে ফরাসি শব্দ কারোবার থেকে, যার অর্থ হলো উদ্দেশ্যমূলক কাজ, যার অর্থ হলো উদ্দেশ্যমূলক কাজ, আন্ডারলাইন করতে পারো। ঠিক আছে, এইবার আমি একটা তোমাদের ডায়াগ্রাম বা ছবি এঁকে দেখাচ্ছি কি হচ্ছে ব্যাপারটা। সাপোজ এটা একটা মানুষ, তাই তো? মানুষ, সুন্দর মানুষ, হাত পা, ঠিক আছে। এর কি হলো না কোনো কিছু ডিমান্ড হলো, ডিমান্ড। ধরো সাপোজ একটা ফোনের ডিমান্ড হলো, তাই তো? এটা ফোনের ডিমান্ড হলো, ফোন ফোন এর ডিমান্ড হলো। এবার এই ডিমান্ডটা পূরণ করবে কে না যারা ফোন ম্যানুফ্যাকচার করে, মোবাইল ফোন কিনা ম্যানুফ্যাকচার করে তারা। তাহলে একটা ফার্ম কীরকম হয়, সাপোজ এরকম, এই তো এরকম সামথিং। এটা ধরো একটা ফ্যাক্টরি, ঠিক আছে, ফ্যাক্টরি, ঠিক আছে, এখান থেকে ধোঁয়া উঠছে সুন্দরভাবে, ফোন ম্যানুফ্যাকচার হচ্ছে। এ কি করে না সাপ্লাই করে, এ কি করবে না সাপ্লাই করবে। তাহলে ডিমান্ড করলো এ, ধরো এর নাম হচ্ছে রাম, রাম কিনা ডিমান্ড করলো কিসের না ফোনের, সাপ্লাই করবে কিনা এই ফ্যাক্টরিটা, মোবাইল ফোন ম্যানুফ্যাকচার করা এই ফ্যাক্টরিটা। কিন্তু এই যে ডিমান্ড এবং সাপ্লাই করছে এর তো একটা নির্দিষ্ট জায়গা, এ তো সরাসরি গিয়ে এই ফ্যাক্টরিতে বলতে পারবে না যে ফ্যাক্টরি ভাই, ফ্যাক্টরি দাদা আমাকে ফোনটা দিন, এরকম তো বলতে পারবে না। একটা নির্দিষ্ট স্থানে সে গিয়ে কিনা এইটাকে কিনবে, বা তোমরা নির্দিষ্ট স্থানে গিয়ে একটা কেনো। কোথায়? সাপোজ এই জায়গাটা, এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম হচ্ছে মার্কেট। কি নাম? মার্কেট, বাজার। ঠিক আছে, এ গিয়ে ডিমান্ড করলো মার্কেটে, সাপ্লাই করলো ফ্যাক্টরি কোথায় না এই মার্কেটে। এ কিন্তু সরাসরি এই রামের কাছে দিল না, এ সাপ্লাই করলো কোথায় মার্কেটে, এ ডিমান্ড করলো কোথায় কিনা গিয়ে মার্কেটে। তাহলে দুজনেরই ডিমান্ড বলো বা সাপ্লাই বলো এক জায়গায় মিলিত হচ্ছে, সেটার নাম কি হচ্ছে না মার্কেট। এই মার্কেট এইখানটায় একজন ডিমান্ডের যে ডিমান্ড করেছিল যে মোবাইলটা সে পেয়ে যাচ্ছে, এবং এরা যে মোবাইলটা বানিয়েছিল সে বিক্রি করে দিচ্ছে। এটাই হচ্ছে মেন ফ্যাক্টর, যে এ হচ্ছে ডিমান্ড করলো এবং এ এটা সাপ্লাই করে দিল। এইভাবে একটা বিজনেস ক্রিয়েট হচ্ছে, এইভাবে একটা বিজনেস ক্রিয়েট হচ্ছে, বিজনেস ক্রিয়েট হচ্ছে। এবং এই যে রাম এবং ফ্যাক্টরির মধ্যে মাধ্যম কি হলো, ঠিক আছে, রাম এবং ফ্যাক্টরির মধ্যে মাধ্যম হলো এই মার্কেট। উইদাউট মার্কেট তুমি কিনতে পারবে না, ঠিক আছে। তো হলো, এই হচ্ছে ব্যাপার। এটা একটা ডায়াগ্রামের সাহায্যে তোমাদের বোঝালাম যে বিজনেসটা কিভাবে ক্রিয়েট হয়। এবার আসি নেক্সটে, যে ক্লাসিফিকেশন অফ বিজনেস, বিজনেসের শ্রেণী বিভাগ, বিজনেসের কি না বিজনেসের শ্রেণী বিভাগ। এটাকে আমি মুছি। দেখো বিজনেসকে এখানে বইতে তোমাদের দেওয়া আছে, আমি করাচ্ছি। দেখো বিজনেস, PUSINESS,
NESS, তাই তো? বিজনেসকে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে? বিজনেসকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যাশনাল বিজনেস, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল বিজনেস। ওকে, ন্যাশনাল বিজনেস আর ইন্টারন্যাশনাল বিজনেস। আবার এই ন্যাশনাল বিজনেসকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে ডোমেস্টিক। ঠিক আছে? ইন্টারন্যাশনাল বিজনেসের কোনো শ্রেণীবিভাগ নেই। দেখো, এই যে ন্যাশনাল বিজনেসের মধ্যে কি বিজনেস হচ্ছে? লোকাল বিজনেস, ডোমেস্টিক বিজনেস, তাই তো? আগে প্রথমে ন্যাশনাল বিজনেসটাকে ভালো করে বুঝি। ন্যাশনাল বিজনেসের মধ্যে কিনা দুটো পড়ছে, একটা হচ্ছে লোকাল বিজনেস, একটা হচ্ছে ডোমেস্টিক বিজনেস। ধরো তোমরা ডিমান্ড করলে কিসের না? চালের। আমাদের প্রত্যেকদিন একটা চাল লাগে, গম লাগে, তাই তো? সেইটা ডিমান্ড করলে তুমি কি অন্য স্টেটে যাবে? অবশ্যই নয়। তোমার পাশে কোনো একটা দোকান নিশ্চয়ই থাকবে, সেখানে চাল ডাল পাওয়া যায়, তাই তো? সেখানে গিয়ে তুমি ওই যে চাল ডাল যেটা দরকার তোমার, সেটা তুমি ক্রয় করলে বা পারচেস করলে, সেটা হচ্ছে লোকাল বিজনেস। যারা বিজনেস করছে সেটা হচ্ছে কিনা, সেইটার নাম দিচ্ছি আমরা লোকাল বিজনেস। কারণ গ্রামীণ মানে আমাদের জায়গাতেই সেই সব দোকানগুলো অবস্থিত, সেই জন্য আমরা তার নাম দিয়ে দিচ্ছি কিনা লোকাল বিজনেস। ডোমেস্টিক বিজনেস কোনগুলো? যেগুলো অন্য স্টেটে ক্রয় বিক্রয় হয়, অন্য স্টেটে। ধরো কাশ্মীরের আপেল, সেটা আমাদের এইদিকে সাপ্লাই হতে পারে, ঠিক আছে? অন্য স্টেট হতে হবে, তবে গিয়ে সেই সবের আমরা কিনা সেগুলোকে আমরা বলতে পারি ডোমেস্টিক বিজনেস, ঠিক আছে? তাহলে লোকাল বিজনেস আর ডোমেস্টিক বিজনেসের মধ্যে পার্থক্য বুঝতে পারলাম। ন্যাশনাল বিজনেসের মধ্যে কিন্তু এটা দুটো শ্রেণীবিভাগ। এবার আসছে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল মানে ডোমেস্টিক যেমন বললাম যে এক স্টেট থেকে অন্য স্টেট এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তেমনি ইন্টারন্যাশনালের ক্ষেত্রে কিনা এক দেশ থেকে অন্য দেশে এক্সপোর্ট ইম্পোর্ট হয়। বুঝতে পেরেছো? এক দেশ থেকে অন্য দেশের কিছু গুডস আমাদের দেশে ইম্পোর্ট হতে পারে, ঠিক আছে? আমদানি হতে পারে, বা আমাদের দেশ থেকে কোনো কিছু গুডস অন্য দেশে এক্সপোর্ট হতে পারে বা রপ্তানি হতে পারে। তো এইরকম বিজনেস। তাহলে বিজনেসকে কয় ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে ন্যাশনাল বিজনেস, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। ন্যাশনাল বিজনেসকে আবার কয় ভাগে ভাগ করা যায়? দুভাগে। একটা হচ্ছে লোকাল বিজনেস আর একটা হচ্ছে ডোমেস্টিক বিজনেস। তো শেষ, বুঝতে পারলে? তাহলে আমাকে আর এই কারবারের শ্রেণীবিভাগে আর পড়াতে হচ্ছে না, তোমরা একটু পড়ে নেবে কারবারের সংজ্ঞা, ডেফিনেশনস অফ বিজনেস, ঠিক আছে? একটা হচ্ছে এন্টারপ্রাইজ বেসড ডেফিনেশন, মানে প্রতিষ্ঠান ভিত্তিক সংজ্ঞা, আর একটা হচ্ছে ক্রিয়াভিত্তিক সংজ্ঞা, ঠিক আছে? তোমরা এইগুলো একটু বাড়িতে পড়ে নেবে, যেখানে সংজ্ঞাগুলো যেসব মানুষজনদের সংজ্ঞা দেওয়া আছে, ঠিক আছে? প্রশ্নে আসতে পারে এই সংজ্ঞাটা কার দেওয়া, তো সেখানে তোমরা কি ইউজ করবে না, যে সংজ্ঞাটার কি ওয়ার্ড, মানে একটা দুটো ওয়ার্ডকে তোমরা মনে রাখলেই হয়ে যাবে, তোমাদের মনের মতো পছন্দ মতো। পুরো সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, নিজেদের একটা মনের মতো একটা ওয়ার্ডকে বেছে নেবে, সেটার নাম হচ্ছে কি ওয়ার্ড, সেইটা মনে রাখলেই ওই লোকটার নাম মনে থাকবে, ঠিক আছে? এবার হচ্ছে কিনা বারংবার বিনিময়ের মাধ্যমে, সরি এটা নয়, এইগুলো তোমরা পড়ে নেবে। এবার আসছি কি না কারবারের সাধারণ মৌলিক বৈশিষ্ট্য, কমন বেসিক ফিচার্স অফ বিজনেস, ঠিক আছে? কারবারের আয়তন ও কর্মের প্রকৃতি ও পরিধি যে ধরনেরই হোক না কেন, সব কারবারের কতকগুলি সাধারণ মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়। কারবারের সাধারণ মৌলিক বৈশিষ্ট্যকে তিন ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে: প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য, উদ্দেশ্যগত বৈশিষ্ট্য আর ক্রিয়াগত বৈশিষ্ট্য। এন্টারপ্রাইজ বেসড ফিচার্স মানে প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য। প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্যের মধ্যে কি আছে না? উদ্যোক্তা, এন্টারপ্রেনিউর, ঠিক আছে? এন্টারপ্রেনিউর, উদ্যোক্তা। একটা বিজনেসের মধ্যে উদ্যোক্তা বা মালিক অবশ্যই কিনা থাকতে হবে, আদারওয়াইজ উদ্যোক্তা ছাড়া বা মালিক ছাড়া কোনো বিজনেস হয় এরকম কখনো দেখেছো? অবশ্যই নয়। তাহলে উদ্যোক্তাটা মাস্ট থাকতে তোমাদের হবেই, ঠিক আছে, একটা বিজনেসের মধ্যে। তো সেটাই বলেছে উদ্যোক্তা, যে ব্যক্তি বা সংস্থা কারবার স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করে সেই ব্যক্তি বা সংস্থাকে উদ্যোক্তা বলে। তাহলে যে ব্যক্তি ওই কারবারটা বিজনেসটাকে স্ট্যান্ড করিয়েছে বা দাঁড় করিয়েছে সে হচ্ছে এন্টারপ্রেনিউর। প্রতিটি কারবার উদ্যোক্তার পরিকল্পনা ও প্রচেষ্টায় গড়ে ওঠে। প্রতিটি কারবার উদ্যোক্তার পরিকল্পনা ও প্রচেষ্টা, প্ল্যানিংয়ের মাধ্যমে, যে ওনার হবে তার প্ল্যানিংয়ে এবং কিনা প্রচেষ্টায় সেটা কিনা গড়ে উঠবে।
পণ্য বা সেবার চাহিদা ও যোগান সম্পর্কে অনুসন্ধান করে কারবারের সম্ভাবনা ও সাফল্য স্থির করাই উদ্যোক্তার প্রধান কাজ। ব্যক্তিগত মালিকানায় কারবারের ক্ষেত্রে সাধারণত এক বা একাধিক ব্যক্তি উদ্যোক্তার ভূমিকা গ্রহণ করতে পারে। ঠিক আছে, ব্যক্তিগত মালিকানায় কারবারের ক্ষেত্রে সাধারণত এক বা একাধিক ব্যক্তি উদ্যোক্তার ভূমিকা গ্রহণ করতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালিত কারবারের উদ্যোক্তা রাষ্ট্র নিজেই। ঠিক আছে, কারবারের আকার যেমনই হোক না কেন উদ্যোক্তা ছাড়া কারবার প্রতিষ্ঠা হয় না। একটা যদি পানেরও দোকান হয়, সেই পানের কিন্তু একটা মালিক থাকবেই। বুঝতে পেরেছো? তাকেই বলছি আমরা কিনা উদ্যোক্তা, এন্ট্রপ্রেনিউর। ঠিক আছে, অধ্যাপক আলফ্রেড মার্শাল এর মতে শিল্পের পরিচালক হলো উদ্যোক্তা। আন্ডারলাইন করতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শিল্পের পরিচালক কিনা, শিল্পের পরিচালক হলো উদ্যোক্তা। ঝুঁকি ও অনিশ্চয়তা, রিস্ক ও আনসার্টেনিটি। একটা কারবার তোমরা সবসময় শুনে থাকবে বাবা মার কাছ থেকে যে বিজনেস করা মানে রিস্ক আছে, রিস্ক থাকবে, উইথাউট রিস্ক বিজনেস কখনো হয় না। ঠিক আছে, সেটাই বলেছে যে ঝুঁকি ও অনিশ্চয়তা। যে কোনো কারবার স্থাপন ও পরিচালনা করতে হলে কারবারিকে অতি অবশ্যই ঝুঁকি ও অনিশ্চয়তার উপর নির্ভর করতে হয়। অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে অনুমান থেকেই ঝুঁকির উৎপত্তি। ঠিক আছে, অনিশ্চিত ভবিষ্যতে আমার এটা প্রফিটও হতে পারে অথবা লসও হতে পারে। যে গুডসটা আমি ম্যানুফ্যাকচার করেছি বা বিক্রি করবো বলে ভাবছি, সেই গুডসটার দাম মার্কেট প্রাইস কমেও যেতে পারে, এরকম হতে পারে, পসিবল। তো সেগুলো আমাদের কিনা ফিউচার অনিশ্চয়তা, সেই জন্য আমাদের কিনা ঝুঁকিটা, রিস্কটা থেকেই যায়। ভবিষ্যৎ অনুমানের উপর ভিত্তি করে কারবারিকে বর্তমানে কাজকর্ম স্থির করতে হয়। কারবারে প্রধানত 3 ধরনের ঝুঁকি দেখা যায়। অর্থনৈতিক ঝুঁকি বা বাজার সংক্রান্ত ঝুঁকি। অর্থনৈতিক ঝুঁকি মানে কি? সাপোজ তুমি একটা গুডস ম্যানুফ্যাকচার করলে, এই সাপোজ এই পেনটা ম্যানুফ্যাকচার করলে, যার দাম হচ্ছে 5 টাকা। তুমি ভাবলে যে এই মার্কেটে এইটার দাম আমি যদি 5 টাকায় বিক্রি করি আমার 1 টাকা করে লাভ হবে। এই পেনটার মার্কেট ভ্যালু হঠাৎ করে 2 টাকায় পড়ে গেল। তাহলে তুমি যে কটা গুডস প্রডিউস করেছিলে সব কটার কস্ট, তাহলে তোমাকে মার্কেট প্রাইসে তখন তুমি 5 টাকায় করে বিক্রি করলে নিশ্চয়ই কেউ নেবে না। তাহলে সেক্ষেত্রে তোমার কি একদম লস হয়ে গেল। সেটাই বলেছে এখানে যে অর্থনৈতিক ঝুঁকি বা বাজার সংক্রান্ত ঝুঁকি। বাজারের অবস্থা পরিবর্তনের জন্য এই ঝুঁকির সৃষ্টি হয়। প্রাকৃতিক ঝুঁকি। ঠিক আছে, প্রাকৃতিক ঝুঁকি যে ক্লাইমেটের যে ব্যাপারটা আছে সেইটা কি, ধরো তুমি একটা ধান ব্যবসায়ী, তুমি কি করছো না, ধান উৎপন্ন করছো, যেটা তোমরা একদম মানে সারা ইন্ডিয়াতে সাপ্লাই করো। হঠাৎ করে বন্যা দেখা দিল, তাহলে ধানগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই তো? ধানগুলো নষ্ট হয়ে গেল মানে কি না, তোমরা যে ইনভেস্ট করেছিলে সেটা কি সমস্যা হলো না, লস হলো, তাই কি না? এই জন্য বলেছে এটা প্রাকৃতিক ঝুঁকি। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য এই সমস্ত ঝুঁকি সৃষ্টি হয়, যেমন ঝড়, ভূমিকম্প, বন্যা, খরা প্রভৃতি। মানবিক ঝুঁকি, প্রধানত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে এই সমস্ত ঝুঁকির সৃষ্টি হয়। ঠিক আছে, মানবিক ঝুঁকি কি হতে পারে না, ধরো একটা আনস্কিলওয়ালা ওয়ার্কারকে তুমি রেখে দিলে, সে ভালো করে গুডস প্রডিউসই করতে পারলো না, তাহলে সেক্ষেত্রে তুমি যে ইনভেস্ট করলে, যা বিল তুললে, একটা মেশিন চালাতে গেলে কারেন্ট বিল ওঠে, সেসব তুললে, সেই সবে একটা লসের দিকে রান করছে, গুডসটা ভালো রকম তৈরি হলো না, মার্কেটে বিক্রি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে একটা বিশাল বড় ঝুঁকি। এই জন্য বলেছে এটা কিনা মানবিক ঝুঁকি। প্রধানত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে এই সমস্ত ঝুঁকির সৃষ্টি হয়, যেমন কর্মীরা যেরকম অসাধু হতে পারে। ঠিক আছে, ব্যবস্থাপকদের অদক্ষতার দরুন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে, যারা ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট তোমরা ক্লাস 12-এ পড়বে যে কী করে ম্যানেজমেন্টটা বিষয়টা কী, হ্যাঁ, কীভাবে করতে হয়, বুঝতে পারলে? এই ধরনের ঝুঁকিকে ব্যক্তিগত ঝুঁকিও বলে। মূলধন, ক্যাপিটাল মাস্ট। একটা বিজনেস শুরু করতে গেলে যেমন একটা উদ্যোক্তার, এন্ট্রপ্রেনিউরের প্রয়োজন হয়, তেমনি হচ্ছে তোমার কি না ক্যাপিটালেরও প্রয়োজন। উইথাউট ক্যাপিটাল তুমি কি বিজনেস শুরু করতে পারবে? অবশ্যই নয়। কিছু হলেও তোমার কি না ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল হচ্ছে একটা ইন্টারনাল লায়াবিলিটি, বুঝতে পারলে? একটা লায়াবিলিটি তোমার থাকবে ক্যাপিটালকে দেওয়া, কন্ট্রিবিউট করা, তুমি যদি মালিক হও। ক্যাপিটাল কি বলেছে যে মানুষের শরীরে যেমন রক্ত মানুষকে সুস্থ, সবল ও সচল রাখে, কারবারি ক্ষেত্রেও মূলধন এই একই ভূমিকা পালন করে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উইড্রো উইলসন বলেছেন, অর্থ হলো কারবারের মেরুদণ্ড। এটা আন্ডারলাইন করতে পারো। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উইড্রো উইলসন বলেছেন, অর্থ হলো কারবারের মেরুদণ্ড। এটা কোশ্চেনও আসতে পারে, বা তোমরা নোটও যদি করে থাকো তো করে নিতে পারো। শক্তিশালী আর্থিক কাঠামো ছাড়া সমৃদ্ধিশালী কারবার গড়ে তোলা সম্ভব নয়। যদি ভালো রকম ক্যাপিটাল তোমরা
না কন্ট্রিবিউট করতে পারো তবে কিন্তু সঠিকভাবে তোমরা বিজনেসটাকে দাঁড় করাতে পারবে না, সেটাই বলেছে। উৎপাদনকারী কারবারি প্রতিষ্ঠান কিংবা ক্রয় বিক্রয়কারী কারবারি প্রতিষ্ঠান উভয়েরই কাজকর্মের ধারাবাহিকতা বজায় রাখতে মূলধন অপরিহার্য। মূলধনের সাহায্যে আধুনিক ও উন্নত যন্ত্রপাতি, কলাকৌশল ইত্যাদি প্রয়োগের ফলে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি পায়, দ্রব্য উৎপাদনের পরিমাণও বাড়ে। যদি তুমি ভালো রকম ক্যাপিটাল কন্ট্রিবিউট করতে পারো, ভালো রকম টাকা দিতে পারো, তাহলে তুমি কিনা উন্নত মানের যেসব মেশিনস আছে সেগুলোকে নিয়ে আসতে পারবে এবং কিনা বেশি পরিমাণে ইউনিট প্রডিউস করতে পারবে। বুঝতে পারলে? এবার আসছে কারবারের মূলধন সাধারণত দুই প্রকারের, ফিক্সড ক্যাপিটাল আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে? ভারী ও মূল শিল্পে পর্যাপ্ত স্থায়ী মূলধনের প্রয়োজন হয়। কারবারে মূলধন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, স্থায়ী মূলধন আর একটা হচ্ছে চলতি মূলধন বা কার্যকরী মূলধন। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট যে কারবারে মূলধন সাধারণত দুই প্রকার, কি কি? স্থায়ী মূলধন, চলতি মূলধন। ওকে, আন্ডারলাইন করতে পারো। ভারী ও মূল শিল্পে পর্যাপ্ত স্থায়ী মূলধনের প্রয়োজন হয়। কারখানায় যন্ত্রপাতি, জমি, বাড়ি, আসবাবপত্র ইত্যাদি স্থায়ী মূলধনের উদাহরণ। ঠিক আছে? কারখানায় যন্ত্রপাতি, যেসব মেশিনস আছে, জমি, ল্যান্ড, ঠিক আছে, বিল্ডিং, ফার্নিচার ইত্যাদি স্থায়ী মূলধনের উদাহরণ। এগুলো কিনা স্থায়ী মূলধন। ঠিক আছে? কারবারে ক্রয় বিক্রয় ব্যয়, পরিবহন ব্যয়, শ্রমিক ও কর্মচারীদের বেতন প্রভৃতি মেটানোর জন্য চলতি মূলধনের প্রয়োজন হয়। চলতি মূলধনের প্রয়োজন হয়। আমরা এইগুলো কিনা এই যে ফিক্সড ক্যাপিটাল যেগুলো, এগুলো কি হচ্ছে না, কি কি এক্সাম্পল পাচ্ছি না? ল্যান্ড, বিল্ডিং, ঠিক আছে, তারপরে হচ্ছে মেশিনস, তারপরে কি না, ফার্নিচার, এগুলো হচ্ছে ফিক্সড ক্যাপিটাল। ঠিক আছে? এইগুলো একবার কিনে নিলে আমরা বেনিফিট অনেক বছর পর্যন্ত পেতে পারি। আর চলতি মূলধনগুলো যা পরিবহন ব্যয়, ঠিক আছে, যে ট্রাভেলিং এক্সপেন্স, কর্মচারী স্যালারি, ওয়েজেস, এইগুলো হচ্ছে তোমার কি না চলতি মূলধন। চলতি মূলধনটা কি না, আমাকে এরা এক মাসের টাকা দিলাম, এরা এক মাসের জন্য আমার খেটে দিল, এটা হচ্ছে চলতি মূলধন। ঠিক আছে? অনেক ক্ষেত্রে স্বল্পমেয়াদী ঋণের সাহায্যে মূলধনের প্রয়োজন মেটানো হয়। স্বল্পমেয়াদী ঋণ, তুমি কোথা থেকে লোন নিতে পারো বা বন্ধুদের কাছ থেকে ধার নিতে পারো, এরকম স্বল্পমেয়াদী ঋণের সাহায্যে তোমাদের কি হতে পারে না, মূলধনের প্রয়োজন মেটানো যেতে পারে। সংগঠন, অর্গানাইজেশন, একটা তো অর্গানাইজেশন তোমাকে ক্রিয়েট করতেই হবে, তাই কি না? তুমি উদ্যোক্তা হলে, তোমার ক্যাপিটাল কন্ট্রিবিউট করলে, এবার কিসের জন্য করলে? একটা অর্গানাইজেশনকে, একটা যে কারবার সেটাকে গঠন করার জন্য। বলছে কোনো নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন অথচ পরস্পরের সম্পর্কযুক্ত কয়েকটি অংশ বা বিভাগের সমন্বয় সাধন ব্যবস্থাকে সংগঠন বলে। অর্থাৎ কারবারি প্রতিষ্ঠানকে সঠিকভাবে গড়ে তোলাই হলো সংগঠনের কাজ। যে কারবারি প্রতিষ্ঠানটা তুমি যে গড়ে তুললে সেটা সঠিকভাবে গড়ে তোলাই হচ্ছে সংগঠন, অর্গানাইজেশনের কাজ, অর্গানাইজ করা, সেটা হচ্ছে অর্গানাইজেশনের কাজ। পিটার এফ ড্রাকার বা PF ড্রাকারের মতে কারবারের ভিত্তি হলো সঠিক সংগঠন, আর সংগঠন যদি ত্রুটিমুক্ত না হয় তাহলে পরিচালনা যত ভালো হোক না কেন শেষ পর্যন্ত ব্যর্থ হতে বাধ্য। তাহলে আমাদের অর্গানাইজেশনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরকম করে বিভিন্ন জন, রেলি, অ্যালান সি রেলি, এরা বিভিন্ন রকম এই সংগঠনের ব্যাপারে বলেছে। এবার আসছে কিনা ফোরকাস্টিং, পূর্বানুমান। পূর্বানুমান কি? ওই যে আমরা আবহাওয়াতে দেখি না যে এতদিন পর ঝড় আসতে পারে বা ঝড়টা আমাদের রাজ্যে কিছুদিন পর থেকে বৃষ্টি হতে পারে, এটাই হচ্ছে ফোরকাস্টিং। কিন্তু বিজনেসে কি করে ফোরকাস্টিং হয় না, আমি এই ধরো একটা গুডস, সাপোজ আবার এক্সাম্পল নিলাম এই পেনটা, এই গুডসটা আমি মার্কেটে 5 টাকায় বিক্রি করতে পারবো, আমি কিন্তু শিওর নই, কি করছি না, অনুমান করছি, পূর্ব অনুমান করছি, সেটাই হচ্ছে ফোরকাস্টিং। মার্কেটের পরিস্থিতি ওয়াইজ বা কিভাবে গুডসের দাম বাড়ছে, ইনক্রিজ হচ্ছে, সেই ওয়াইজ আমরা কিন্তু সেই অনুমানটা করতে পারছি। ঠিক আছে? সেটাই বলেছে যে পূর্বানুমান, ফোরকাস্টিং। ভবিষ্যৎ সম্পর্কে কারবারের বাস্তবসম্মত ধ্যান ধারণাকেই পূর্বানুমান বলে। কারবারের যে যত সঠিক অনুমান করতে পারে সে তত সাফল্য অর্জন করতে সক্ষম হয়। তুমি যত ভালো এটাকে পূর্বানুমান করতে পারবে। এটা ধরো সাপোজ তুমি 5 টাকায় করলে, হঠাৎ করে মার্কেটে নেমে গেল 2 টাকা, তাহলে ফোরকাস্টিং তোমার ভুল হয়ে গেল, তার মানে কি তুমি লস খেলে। সেই ফোরকাস্টিং ভুল হয়ে গেল মানে লস খেলে, মানে কি প্রতিষ্ঠানের একদম লসে রান করছে। কিন্তু যদি তুমি 5 টাকা ভাবো, 5 টাকাই হচ্ছে, তার মানে কি তুমি প্রফিটে রান করছো। তাহলে যার যত ফোরকাস্টিং ভালো হবে সে তত প্রফিটে রান করতে পারবে। ঠিক আছে?
বলেছে ভবিষ্যতে দ্রব্য সামগ্রী কী পরিমাণ যোগান পাওয়া যাবে, কী দামে বিক্রয় করা সম্ভব হবে, এসব ঘটনা অনুমানের উপর নির্ভরশীল। আবার ক্রেতার ভবিষ্যৎ চাহিদা, রুচি ও পছন্দ কী রকম হবে তাও অনুমানের উপর নির্ভর করে। এরকম পেন ভবিষ্যতে আমি ধরো ভাবলাম যে এরকম 5 টাকা হতে পারে, আবার মানুষের এই রুচির মানে টেস্টটাও অন্যরকম পেন আসলে কী হবে না, এই পেনের যে ডিমান্ডটা সেটাও কমে যেতে পারে। এইসব ভালো করে ফোরকাস্টিং করতে হবে। যত তুমি ফোরকাস্টিং ভালো করে করতে পারবে, তত তুমি সাকসেসফুল হবে বিজনেসের ক্ষেত্রে, প্রফিট আর্ন করতে পারবে। সুতরাং এই অনুমান সঠিক হলে কারবার সফল হয় এবং অনুমান ভুল হলে কারবারের উদ্দেশ্য ব্যর্থ হয়। হেনরি ফেয়াল পূর্বানুমানকে কারবারের পরিচালনার অন্যতম কাজ বলে মন্তব্য করেছেন। নীতি নির্ধারণ, পলিসি মেকিং, ঠিক আছে, কী কী নীতি আমাদের, কী কী পলিসি থাকবে। একটা ওয়ার্কার্স, তোমরা যখন ক্লাস 12-এ উঠবে বা প্রফেশনাল কোর্সে যাবে, দেখবে একটা ফ্যাক্টরির মধ্যে বিভিন্ন রকমের পলিসিস চলে, যে তারা ওভারটাইম করলে কেমন পরিমাণে তাদেরকে ওভারটাইমের পয়সা দেওয়া যাবে, সেই এইরকম বিভিন্ন রকমের নীতি তোমরা পেয়ে থাকবে, ঠিক আছে। আধুনিক কারবারের পরিধি ও প্রকৃতি বহুগুণে বিস্তৃতি লাভ করেছে, তাই কারবারি কার্যকলাপ জটিল হয়ে উঠেছে। এই অবস্থায় সুষ্ঠু কারবার পরিচালনার জন্য নীতি নির্ধারণ অবশ্যই প্রয়োজন। এবার কি বলেছে না, ফ্লিপো যে আছে তার মতে নীতি হলো মানুষের রচিত নিয়মাবলী যা সংগঠনের উদ্দেশ্য অনুযায়ী কাজকে করতে প্রদর্শক হিসাবে কাজ করে। নীতিহীন কারবারের অস্তিত্ব বিপন্ন হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে, তাই নীতি নির্ধারণ কারবারের একটি বৈশিষ্ট্যগত কাজ। তাহলে আজ আমরা এই পর্যন্তই পড়ছি, প্রতিষ্ঠানগত বৈশিষ্ট্য পর্যন্ত। তো তোমাদের যেখানে যার ডাউট হবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে অ্যাকাউন্টসের ক্লাসে বা কস্টিংয়ের ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।